কেমন লাগলো আরু পাখি? আরুষির বাড়ির সাজানোটা খুব পছন্দ হয়েছে। তাছাড়া ওর কাছে সব থেকে আকৃষ্ট হলো আরিশ নামের ব্যক্তিটা। আরুষির সাজানোটা খুব পছন্দ হয়েছে, তবুও তার সৌন্দর্য এখন আরিশের সামনে দেখাতে চাই না আরুষি। এখনো আরিশকে কিছু শাস্তি দেওয়া বাকি আছে ওর। আরিশের দিকে মুখ ভেঙচিয়ে বলল, আপনি যেমন, আপনার বাড়িও তেমন পচা, কোনোটাই ভালো না। আরিশ আরুষিকে কোলে নিয়ে বলল, সে যাই হোক, আমার বাসা পচা, আমিও পচা, ওকে, সব ওকে। তবুও তো সেই পচা মানুষের সাথে পচা বাড়িতে, পচা ঘরে, পচা বিছানায় রাত পার করতে হবে, আর সারাটা জীবনও পার করতে হবে। তাই তোমার এসব অভিযোগ মেনে নিলাম বাবু। আরিশের এমন আবেগমাখা কথা শুনে আরুষির মনে প্রশান্তির অদ্ভুত এক ঝড় বয়ে গেল। আরুষি মনে মনে বলল, এই পচা মানুষটার সাথেই যে আমি নিজের সারাটা জীবন কাটাতে চাই, ভালোবাসতে চাই, আর সেই ছোট্ট হৃদয়টা জুড়ে বিরাজ করতে চাই। আরিশ আরুষিকে কোলে তুলে নিয়েছে, আর আরুষি আরিশের গলাটা জড়িয়ে ধরে রেখেছে শক্ত করে, আর ছলে ছলে চোখে আরিশের দিকে তাকাচ্ছে। মানুষটাকে দেখলেই যেন সমস্ত পিপাসা মিটে যায় ওর। আরিশ সিঁড়ি বেয়ে উপরে উঠছে, আর আরুষি ওর কোলে। আরিশের দিকে এক নজরে তাকিয়ে আছে ক্রমাগত। নিজের বরের ওপর কেউ এত নজর নেই? আরুষি থতমত খেয়ে বলল, কে বললো আপনাকে আমি আপনার দিকে তাকিয়ে আছি? মোটেও আমি আপনার দিকে তাকাইনি। দ্যাট মিন্স তুমি তেড়া। আরুষি আরিশের দিকে মুখ ভেঙচিয়ে বলল, আপনি টেরা, আপনার বউ টেরা। সেটাই তো বলছি আমি, যে আমার বউ তেড়া। এত প্যারা দেন কেন আমাকে? শান্তিতে থাকতে দেন না এক মুহূর্ত? আর প্যারা তো সবে শুরু শুনছেন, এখনো তো কিছুই দেখলে না। আরুষির মনে মনে ভয় পাচ্ছে, এই ভেবে যে আরিশকে কি পানিশমেন্ট দেবে এই ভেবে। আরিশ আরুষিকে নিয়ে ও রুমে গেল। রুমে ঢুকতেই আরুষি এক দফা অবাক হলো। আরিশের রুমটা একদম নর্মাল, সারা বাড়িটা যেভাবে আলোয় ঝলমলে, আর রুমটা একদমই নয়। আরুষি আরিশের ভাবগতি কিছুই বুঝতে পারছে না। মানুষটাকেও কবে সঠিকভাবে জানবে আর বুঝবে, সেই দিনটার জন্য দীর্ঘ প্রতীক্ষার অপেক্ষারত ও। ব্যাপারটা ওর কাছে খুব অবাকজনক লাগলেও তবুও তার ভাবভঙ্গির কোনোটাই মুখে প্রকাশ করলো না। কারণ এই মুহূর্তে আরিশকে যদি প্রশ্নটা জিজ্ঞেস করে যে সারা বাড়ি এত সুন্দর করে সাজালেও ঘরটাকে সাজায়নি কেন, তাহলে আরিশ ওর দুষ্টুমিগুলো করার জন্য আরো বেশি সুযোগ পেয়ে যাবে। আর সেই সুযোগ আরুষি এই মুহূর্তে দিতে চায় না। তাই নিজের এই মুহূর্তে নিজের অবাক হওয়াটাকে আটকে রেখে চুপ করে রইল ও। আরিশ আরুষিকে কোল থেকে নামিয়ে দিয়ে মুচকি হেসে জিজ্ঞেস করলো, কি পছন্দ হয়েছে নিজের রুমটা? আরুষি আরিশের কথার কোনো উত্তর না দিয়ে আরিশকে বলল, আমি কি আর সারাদিন এভাবেই থাকবো, নাকি ড্রেসও চেঞ্জ করবো? আরিশ হালকা হেসে রুমের ভিতরে থাকা বড় ওয়ার্ড্রপটার দিকে এগিয়ে গিয়ে তার থেকে একটা সাদা রঙের শাড়ি বার করে আরুষিকে দিল। সাদার মধ্যে শাড়িটা এত সুন্দর কারুকার্য করা যে তা দেখলে যে কোনো মেয়েরই পছন্দ হবে। আর আরিশের কথা মতো শাড়িটা সত্যি ইউনিক একদম। এর আগে আরুষি এই ধরনের শাড়ি দেখেনি। আরিশ ওয়ার্ড্রোবের দরজাটা সম্পূর্ণ খুলে দিয়ে আরুষিকে সেদিকে তাকাতে বলল। আরুষি অবাক চোখে তাকিয়ে দেখলো যে এত বড় ওয়ার্ড্রোব জুড়ে শুধু শাড়ি আর শাড়ি। ঘটনাটা ওর চোখে অত্যন্ত আশ্চর্যজনক, কারণ আরুষি নিজেও কখনো এতগুলো শাড়ি কেনেনি, আর এতগুলো শাড়ি কেনার কথা হয়তো কখনো ভাবেওনি। একটা ছেলে হয়ে এতটা সুন্দর নিয়ে আমার চাওয়া পাগুলোকে ভালোবেসে, কথাগুলো ভাবতেই আমার অবাক লাগছে। মানুষটা সত্যি কতটা আমাকে ভালোবাসে, আমার ছোট্ট ছোট্ট আশা ইচ্ছেগুলো পূরণ করে, যেগুলো আমি নিজেও হয়তো কখনো ভেবে দেখিনি। চাইতে না চাইতে আরুষির চোখে বারবার জল চলে আসে আরিশের সব কর্মকাণ্ডে। আরিশকে যতটা ভালোবাসে ও নিজেও হয়তো কখনো নিজেকে এতটা ভালোবাসেনি। তাহলে হয়তো ভালোবাসার সংজ্ঞাটা এখনো বুঝে উঠতে পারেনি আরুষি। আরিশের হাত ধরে পথ চলতে চলতেই হয়তো ভালোবাসার সংজ্ঞাটা বোঝাবে, আর আরুষি সেই দিনের জন্য অপেক্ষা করতে রাজি। আরুষি এই মুহূর্তে নিজেকে সংযত করে নিল, শুধুমাত্র আরিশকে পানিশমেন্ট দেবে তাই। তারপর নিজের সমস্ত আবেগ অনুভূতিগুলোকে আরিশের সামনে প্রকাশ করবে, যেমনটি আরিশ করে চলেছে এখন। আরিশের হাত থেকে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল আরুষি। আরিশ মনে মনে বলতে লাগলো, বউকে কষ্ট দেওয়ার সময় মনে থাকে না, এবার ঠেলা সামলা। কথাটা ভেবে রুম থেকে বেরিয়ে গেল আরিশ।
শীতের দিনে রাত, চারিদিকে ঠান্ডা আবহাওয়ার মাঝে ঠান্ডা জলটা মুখে দিতেই ওর সারা শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। শীতকালে ঠান্ডা জলের স্পর্শ পেয়েও খুব একটা খারাপ লাগছে না। সারাদিনের ধকলে শরীরটাও ক্লান্ত, তাই ভাবলো গোসল করবে। ঝট করে শাওয়ারটা অন করতে শাওয়ারের জল ওর সারা শরীরটাকে ভিজিয়ে দিল। সারা শরীর জুড়ে শীতল অনুভূতির সাথে ক্রমশ তাল মেলাচ্ছে ওর আবেগ মাখা অনুভূতিগুলো। পাঞ্জাবির হাতাটা ভাঁজ করে হাতে থাকা ঘড়িটার দিকে তাকালো আরিশ। সময় ক্রমশ এগিয়ে চলেছে, তবে আরুষির ওয়াশরুম থেকে বেরিয়ে আসার নাম নেই। বিগত 20 মিনিট ধরে বসে আছে আরিশ আর অপেক্ষা করছে আরিশ, তবুও মেয়েটা এখনো ওয়াশরুম থেকে বেরোচ্ছে না। পাশে ট্রেতে রাখা খাবারটাও ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। কিছুক্ষণ আগে যে গরম খাবার থেকে ধোঁয়া উঠছিল, সেই ধোঁয়া যেন শীতের হিমেল হাওয়ায় ভাসিয়ে নিয়ে গেছে। আরিশ এবার একটু দৃঢ় কণ্ঠে বলে উঠল, কথাটা বলা মাত্রই আরিশি ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। পরনে আরিশের দেওয়া সাদা শাড়িটা, মুখে কোনো মেকআপ ছাড়া সৌন্দর্যটা যেন দ্বিগুণ হয়ে গেছে। ভেজে চুল থেকে টপ টপ করে জলগুলো ফ্লোরে পড়ছে, আর শাড়ির আঁচলটা ক্রমশ মাটিতে নেতিয়ে যাচ্ছে। তবে আরুষির সেদিকে খেয়াল নেই। সে তো এখন তার 2 হাত দিয়ে এই ঠান্ডার জড়তাটাকে কাটাতে নিজের শরীরটাকে ঢাকতে ব্যস্ত। তবু যে এটা করে এই প্রবল শীতের প্রবল কাঁপুনিটাকে নিজের আয়ত্তে আনা সম্ভব নয়, সেটা হয়তো এখন তার বোধগম্য নয়। আরিশ আবার উঠে আরুষির কাছে গিয়ে নিজের গরম হাত জোড়া আরুষির মুখে স্পর্শ করতেই আরুষি আবেগে চোখ দুটো বন্ধ করে নিল। এত রাত্রে গোসল কেন করলে শাইন? আরুষি চোখ জোড়া বন্ধ করে রেখেই বলল, নিজেকে কেমন একটা অগোছালো মনে হচ্ছিল। পানির ছোঁয়াতেই নিজেকে খুঁজে নিতে চেয়েছিলাম। আরিশ মুখে কিঞ্চিত হাসির রেখা ফুটিয়ে তুলে আরুষিকে বিছানায় বসালো। তারপরে আরুষির হাতে থাকা তোয়ালেটা নিজে নিয়ে পরম যত্নে আরুর ভিজে চুলগুলো মুছে দিতে লাগলো। আমি যে আমার এই অগোছালো হর পাখিকেই বেশি পছন্দ করি, কারণ আমি যে চাই তাকে আমি নিজের মতো করে পরিপাটি করি, কারণ তাকে ভালোবাসার সমস্ত দায়িত্বটা যে আমার। আরুষি অজান্তেই মুচকি একটা হাসি দিল আরিশকে লুকিয়ে। আরিশের কথার বিপরীতে তার উত্তরটা যেন ওর কাছে বড্ড কঠিন। মুখে হাসি ফুটিয়ে তোলা ছাড়া আর কোনো উপায় নেই, কারণটা ও নিজেই কখনো ভেবে দেখেনি। প্রিয় মানুষটার কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দিয়ে নিজেকে বড্ড বেশি আবেগী অনুভব করছে। এতটা ভালোবাসা হয়তো আগে কখনো পাওয়া হয়ে ওঠেনি। প্রিয় মানুষের ভালোবাসাটাকে অনুভব করার মতো প্রশান্তি আর কোনো কিছুতেই নেই। আরুষির চুলটা যত্ন সহকারে মুছিয়ে আরিশ আরুষিকে নিজের দিকে ঘোরালো। মুখের উপর পড়ে থাকা চুলটা আরুষির কানে গুজে দিয়ে বলল, এমন তারা কখনো করবে না, করলে কিন্তু আমি রেগে যাবো। আপনি রেগে গেলেন বা না গেলেন তাতে আমার বইই গেল। যখন পানিশমেন্টে ভালোভাবে পাবে তখন কথাটা বারবার মনে আসবে, তখন মনে হবে আগ বাড়িয়ে পানিশমেন্টটা কেন নিতে গেলাম, একসাথে সমস্তটা নিতে পারবে না আরো পাখি, তাই এমনটা করো না আর। আরুষি আরো অবাক হয়ে আরিশের দিকে তাকালো। এমন ভাবে কি কখনো আমি ভেবে দেখেছি? এই যে সানশাইন, হাঁ করো এবার। আরিশের কথায় চমকে গিয়ে আরিশি দেখলো আরিশের মুখের সামনে 1 চামচ নুডলস ধরে আছে। আরিশের হাতে নুডলসটা দেখে আরুষির সামনে থাকা বাটিটার দিকে তাকালো। নুডলসটা থেকে হালকা গরম ভাব আসছে, তার মানে একটু আগেই যে নুডলসটা বানানো সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। তবে ওর কিছুটা অনিয়মের জন্য তা ঠান্ডা হওয়ার পথে। আরুষি মুখ বাঁকিয়ে আরিশের থেকে নুডলসের বাটিটা নিতে গেলে আরিশ বলে উঠল, প্রথমটা আমি দেবো, তারপর চাইলে নিজে খাবে, তার আগে নয়। দাও, হাঁ করো, তাড়াতাড়ি করো। আরুষি মনে মনে ভীষণ খুশি আরিশের এমন কাজে। ও খুব অস্থির হয়ে যায়। বাস্তবে তা এতটাই ভালোবাসা পেতে চেয়েছিল আরিশের কাছ থেকে, আর যখন তা সত্যি হচ্ছে তাহলে কেন নিজে থেকে এভাবে ফিরিয়ে দিতে চাইছে সেটাও জানে না। এটা কি ওর ক্ষণিকের অভিমান থেকে? চুপচাপ আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হাঁটা করো আর পাখি। আরুষি আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ আরিশের হাত থেকে খেয়ে নিল। আরুষিকে 1 চামচ খাইয়ে দিয়ে আরুষির হাতে নুডলসের বাটিটা ধরিয়ে দিল। না, এবার তুমি খাও। আরুষি আরো 2 চামচ খেতেই মুচকি হাসলো। আসলে নুডলসটা খুব মজার, তবে এটা কি আরিশ বানিয়েছে তা জানার জন্য আমি আরিশকে একটু ঘেঁটে দেখবো। তা এত রাতে খাবার অর্ডার দেওয়ার কি দরকার ছিল? আমারটা আমি নিজেই বানিয়ে নিতে পারতাম।
আজ্ঞে না, খাবারটা আমি বানিয়েছি। এখন বলেন কেমন লাগবে। আসলে সেভাবে রান্না পারি না, ফার্স্ট টাইম ট্রাই করলাম আর কি। একটা পুরুষ মানুষ এতটা ভালো রান্না করতে পারে সেটা জানতাম না। তবে আরিশ আমার জন্য প্রথমবার কিচেনে গিয়ে নিজের হাতে বানিয়েছে, এটা ভেবেই ভালো লাগছে। আমার জামাই অনেক বেশি ট্যালেন্টেড। এত লাফালাফি করার কিছু হয়নি, খুব একটা ভালো হয়নি। আপনার যদি এতই জানার ইচ্ছে হয় যে এটা কেমন খেতে হয়েছে, তাহলে আপনি না হয় এক চামচ খেয়ে দেখেন যে কেমন হয়েছে। নুডলসের বাটিটা থেকে নুডলস নিয়ে আরিশের মুখের সামনে দিতেই আরিশ মুচকি হেসে খেয়ে নিল। আরিশ মুচকি হেসে বলল, সত্যি খারাপ হয়েছে? কেমন একটা লাগছে খেতে জানো, আজীব আজীব। এটা সত্যি যে নিজের রান্না নিজেরই কখনো পছন্দ হয় না। আরিশেরও যেমন রুচিতে ধরে নাই। আরুষি আরিশের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, এত খারাপ খাবার তো আমি একা খেতে পারি না, তাই আপনিও খান আমার সাথে। তুমি খাইয়ে দিলে খাবো, না হলে না। পারবো না। তাহলে আমিও খেলাম না, আমার বয়ে গেছে। আরুষি এবার ফিক করে হেসে ফেলে বলল, আমার ডায়লগ আমাকেই? তুমিও তো দাও আমার ডায়লগ হয়েছে, লাইক সিরিয়াসলি। হোয়াট এভার। আবার মিস্টার অভদ্র। তোমার আরুষি জানে না যে আরিশ নিজেও সারাদিন কিছুই খায়নি। যে মানুষটা ওকে এত ভালোবাসে সে যে ওকে রেখে কখনো খেয়ে নেবে সেটা আরুষি কখনোই বিশ্বাস করবে না, এমনকি আরিশ বললেও না। তাই নিজেও খেলো আর আরিশকেও খাওয়ালো। এটাই হয়তো দুজন দুজনের প্রতি ভালোবাসা আর আন্ডারস্ট্যান্ডিং। প্রতিটা সম্পর্কে এমনটাই হওয়া উচিত। আরুষির খাওয়া শেষ হয়ে গেলে আরিশ বলল, তুমি এখনই ঘুমিয়ে পড়ো আরো পাখি, কালকে অনেক ধকল যাবে। আর ঘুমিয়ে বেশি বেশি এনার্জি কালেক্ট করে নাও, আমাদের পানিশমেন্ট গুলো এখনো বাকি আছে যে। আরুষির খুব হাসি পাচ্ছে আরিশের কাণ্ড দেখে। ও কিছুই বুঝতে পারছে না আরিশের কথার মানে। তবে আজকে কোনো পানিশমেন্ট দেবে না শুনে আরুষি এবার একটা মুড নিয়ে বলল, আপনি কি এখানেই ঘুমাবেন? না, আপনি যদি তেমন ভেবে থাকেন তাহলে তেমনটি হচ্ছে না। আপনি আমার সাথে ঘুমাবেন না, অন্য কোথাও গিয়ে ঘুমান। আরিশ মুচকি হেসে ব্যালকনিতে চলে গেল। আরিশের রিয়াকশনটা যেন ঠিক হজম হলো না। আরুষিকে নিজের করে পাওয়ার জন্য যে আরিশ এত কিছু করলো, আর সে এত সহজে নিজের বাসর রাতে আরুষির কথাটা এত সহজভাবে মেনে নিল, কথাটা যেন ঠিক বিশ্বাস হলো না আরিশের। তার উপরে সারা রাস্তায় আরিশ বলতে বলতে এসেছে যে আজ ওদের বাসর রাত, আর পানিশমেন্ট হিসেবে একরাশ ভালোবাসা এনে দেবে আরুষিকে। তার মানে কি উনি আমার উপর রাগ করেছেন? নিজের অভিমানগুলোকে দেখাতে গিয়ে কি নিজের ভালোবাসার মানুষটাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছি? আমি কি আমার কথাতে ওনাকে আঘাত দিয়ে ফেললাম? কথাগুলো ভাবতে ভাবতেই একরাশ ঘুম আরুষির দুচোখে ভর করল। ব্যালকনির রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরিশ, চোখ দুটো রুমে থাকা তার প্রেয়সীর দিকে। আরুষির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে বলতে লাগলো, তোমার কি মনে হয় না আরো পাখি, যে এত কিছু করে তোমাকে কষ্ট দিয়ে তোমাকে বিয়ে করার পর আজ বাসর রাতে বাসর করার জন্য তোমার উপর নিজের স্বামীর অধিকারটা খাড়াতে পারতাম না? আমি কি জোর করতে পারতাম না তোমাকে নিজের করে নিতে? জোর না করে হলেও তোমাকে মানিয়ে নিয়ে তোমার উপর অধিকার ফলাতে পারতাম। কিন্তু আমি যা তেমনটা চাই না। এতটা কঠিন রাস্তা পার করে যখন তোমাকে পেয়েছি, তখন পাওয়ার পর এতটা ভালোবাসা দেওয়ার অজুহাত দিয়ে তোমার থেকে কোনো কিছুই পেতে চাই না আমি। আর আমি যদি তোমার উপর জোর খাটাতাম, তাহলে তোমার একটা সময় মনে হতো যে আজ রাতের ভালোবাসা তুমি দিতে না চাইলেও আমি তোমার কাছ থেকে জোর করে নিয়েছি। সবসময় জোর করে সবকিছু পাওয়া গেলেও মন থেকে কখনো তার সায় দেওয়া যায় না। আজ রাতের পর তুমিও বুঝবে যে তুমি আমার প্রতি কতটা আসক্ত। যেমনটা আমি তোমাকে চাই তেমনটা তুমিও চাও। চাইলেও বা কখনোই আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবে বলো তো? আমাতেই ফিরতে হবে তোমাকে। এবার ভালোবাসাটা হবে অন্য, যেখানে তুমি নিজেই তোমার ভালোবাসা দিয়ে তোমার মিস্টার অভদ্র নামক অদ্ভুত আসক্তিটাকে না কাছে টেনে দেবে। আমাকে একবার তোমার নেশে আসক্ত করে তুমি ভালোবেসে তোমার কাছে টেনে নাও, তারপর তুমি আর সেই সুযোগটা পাবে না। তার কারণ তোমার এই মিস্টার অভদ্রটা নিজে থেকেই তোমাকে ভালোবেসে কাছে টেনে নেবে বারবার। এইটাই যে আসক্তি, এটাই চরম আসক্তি। অনেকক্ষণ ধরে আরিশের ফোনটা বেজেই চলেছে, তবুও আরিশ ফোনটা তুলছে না, কারণ সে তো হুইস্কির বোতলটা শেষ করতেই বেশি ব্যস্ত। পাশে ওর শরীরের সাথে ঘেঁষ লাগিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটা মাতাল কণ্ঠে বলে উঠল, বেবি, তোমার ফোনটা কখন থেকে বেজে চলেছে, তুমি কি তুলবে না? আরিশ হো হো করে হেসে উঠে বলল, করেছে হয়তো আমার দেখা কান্না করার জন্য,
বকবাস বলবে আর ফালতু ভালোবাসার কথা বলবে, ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। কিন্তু না না, আমি তো একদম বলছি না, শুনতে শুনতে বোর হয়ে গেছে। তোমার সো কল্ড বউ। বলে মেয়েটা উচ্চস্বরে হাসতে লাগলো। কথাগুলো বলতে বলতেই কলটা কেটে গেল। অপর পাশে আরুষি চোখের কোণে জমে থাকা জলটা মুছে আবার কল করলো। হ্যালো, এত বড্ড চালাচ্ছে, না ভাই বাড়িতে শান্তি, না ভাই বাইরে শান্তি। বেবি আমি এখন আসছি, কেমন? কালকে তো অনেক এনজয় করবো, আর আমাদের সো গল্ড বলা বউটাকে নিজের বাসায় দিয়ে আসবো, বুঝলে? ওর জন্য লাইফটা এনজয় করতে পারবো না, খালি বিরক্ত করে। মেয়েটা আরিশের গালে কিস করে বলল, বাই বেবি, সি ইউ সুন। হাতে আর একটা নতুন হুইস্কির বোতল নিয়ে টলতে টলতে আরিশ বার থেকে বেরোচ্ছে, আর কিঞ্চিত গোঙানি শব্দেতে গাইছে, কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হব না। আমার এই বাজে সবাই কোনদিন যাবে না। কাপা কাপা হাতে গাড়ির দরজাটা খুলতেই পাশ থেকে একজন বয়স্ক ভদ্রলোক বলে উঠলেন, এইসব সাইপাস না খেললেই নয়। আরিশ ফিক করে হেসে বলল, এইটাই যে আসক্তি, এইটাই যে আমার নেশা। আগে ছিলাম আমার সানসাইনের প্রতি আসক্ত, আর এখন হাতে বোতলটা দেখছেন তো, এটাই আমার নেশা। কথাটা বলে গাড়িতে উঠতে গেলেই লোকটি পুনরায় বলে উঠল, নিজের বউটার মুখ কি একবারও বেশি ওঠে না যখন এসব বাজে নেশায় নিজেকে আসক্ত করো? আরিশ এবার হো হো করে হেসে উঠল। তা দেখে লোকটি বলে উঠলেন, হাসছো যে? প্রিয় মানুষের ভালোবাসা না পাওয়া দুঃখটাই কখনো ওদেরকে কুড়ে কুড়ে খেয়েছে। উনি খানিকটা ভড়কে গেলেন আরিশের কথা শুনে। মানে ঠিক বুঝলাম না। আমার বউ আমাকে ভালোবাসে না, না জানি কি অন্যায়ের অপরাধ করে ফেলেছিলাম, যে তার ফল এখনো ভোগ করে চলেছে। তাই আমাকে ভালোবাসে না, আর না সে আমাকে চায়। কখনো ভালোবেসে কাছেও টেনে নেয়নি, আমি চেয়েও পারিনি, কারণ তার মনে হতেও পারে যে আমি তার উপর জোর খাটাচ্ছি। তাই আমিও তাকে জোর করতে চাই না, আর সেও আমাকে কখনো কাছে টেনে নেয় না। বুঝেছেন আঘাতটা ঠিক কোথায় লাগে? কথাটা শুনেই উনি মাথাটা নিচু করে দিলেন। গাড়িতে উঠে দরজাটা টেনে দিল আরিশ। চোখের কোণে জমে থাকা জলটা চিকচিক করছে। সবার জীবনে গল্প এক হয় না একদম, তেমনি তাহলে আমার তো খানিকটা অপ্রিয় গল্প। কথার শেষে গাড়িটা চালিয়ে আরিশ চলে গেল। গাড়ি চালাচ্ছে আর হুইস্কির বোতলটাতে এক ছিপ নিচ্ছে। চোখের কোণে জমে থাকা জলটা ক্রমশ গাঢ় হয়ে আসছে। কান্না মাখা কণ্ঠে আরিশ বলে উঠল, আজ আমার জীবনের গল্পটা অন্যরকম হতো যদি আমার আরো পাখি আমাকে ভালোবাসতো। তবে সব চাওয়া তো আর পূরণ হয় না, কিছুটা হলেও অপূর্ণ থেকে যায়। কথাটা শেষ করতেই গাড়ি ডিসব্যালেন্স হয়ে ধাক্কা মারল সামনের গাছটায়। ভালো থেকো আরো পাখি। আরুষি জোরে চেঁচিয়ে উঠে বলল, না, এটা হতে পারে না। উনি শুধু আমার, শুধুই আমার। আমি ওনাকে অনেক ভালোবাসি, অনেক অনেক, নিজের থেকেও বেশি। ওনার কিছু হতে পারে না, কিচ্ছু না। কথাটা বলে সামনের দিকে তাকিয়ে দেখলো সারাটা রুম পুরো ফাঁকা, কোথাও আরিশ নেই। আরিশকে আরুষি দেখতে না পেয়ে আরুষি কাঁদতে কাঁদতে ব্যালকনিতে দেখতে গেল যে আরিশ আছে কিনা। চোখ দিয়ে অঝোর ধারায় নোনা জলগুলো গড়িয়ে পড়ছে। সত্যিই কি আজও নিজের সামান্য অভিমানটাকে বজায় রাখতে গিয়ে মানুষটাকে হারিয়ে ফেলেছে? আরিশকে ব্যালকনিতে খুঁজে না পেয়ে আরুষি দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সারা করিডোর অন্ধকার, কোথাও কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, এমনকি কোনো মানুষের উপস্থিতিও না। পাগলের মতো ছুটছে আরুষি, আর শুধু মনের মধ্যে একটাই চিন্তা, তার প্রিয় মানুষটা কোথায়? ও কি তাকে সত্যিই হারিয়ে ফেলেছে? হঠাৎ আরিশের বুকের সাথে গিয়ে ধাক্কা খেল আরুষি। আরিশের উপস্থিতি বুঝতে পেরে শক্ত করে আরিশকে জড়িয়ে ধরে অনবরত কাঁদতে লাগলো।
আমি অভিমান করে আপনাকে একটু দূরে সরিয়ে দিয়েছি বলে আপনি রাগ করে আমাকে আপনার জীবন থেকে এতটা দূরে সরিয়ে দিবেন? এটা আপনি কি করে পারলেন বলুন? বলুন কি করে পারলেন? আরিশ খানিকটা ঘাবড়ে গিয়ে বলল, এগুলো তুমি কি বলছো আর বাকি? আর আমি তোমাকে কোথায় দূরে সরিয়ে দিয়েছি? তুমি তো আমার কাছে আছো, আমার সাথে মিশে। আরুষি আরিশের বুক থেকে মাথা তুলে আধো আধো চোখে আরিশের দিকে পিটপিট করে তাকালো। দুহাত দিয়ে আরিশের গালে স্পর্শ করে বলল, আপনার কিছু হয়নি তো? আপনি ঠিক আছেন তো? আরিশ ভ্রুকুচকে বলল, কেন? আমার কিছু হলে বুঝি বেশি খুশি হতো তুমি আর বাকি? আরুষি আরিশের মুখটা চেপে ধরে বলল, একদম ফালতু কথা বলবেন না। আপনি কি জানেন যে আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? আপনি খালি আমাকে কষ্ট দেন। আরিশ মনে মনে আল্লাহ মালুম কি স্বপ্ন দেখেছে যে এমন করছে। তবে কি দেখেছে তা জানার আমার কোনো ইচ্ছাও নেই। প্রিয় মানুষটা অভিমানের মাঝে লুকিয়ে থাকা ভালোবাসাটা বুঝেছি, এটাই যথেষ্ট। না জানি কি কি আজগুবি স্বপ্ন দেখো আর রাত বিরেতে এমন পাগলামো করো। আরুষি আরিশের থেকে সরে এসে চোখের জলটা মুছে বলল, হ্যাঁ, এখন তো আমাকে পাগলই মনে হবে। নতুন একজনকে পাইছেন যে। কি যা তা বলছো এসব? তুমি না জানি কি স্বপ্ন দেখেছো আর আমাকে এখন রাগ দেখাচ্ছ। আচ্ছা, যা দেখেছো তা তোমার দুঃস্বপ্ন। চলো এখন ঘুমাবে, চলো। কথাটা বলে আরিশ রুমের দিকে যেতে গেলেই আরুষি এক হাত দিয়ে আরিশের শার্টটা খামচে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আপনি আমার উপরে রাগ করেছেন তাই না? আরিশ পিছন ঘুরে বলল, আমি কি তোমার উপর কখনো রাগ করতে পারি বলো? আমার ছোট্ট আরো পাখিটাকে যে আমি অনেক অনেক ভালোবাসি। তা আমার থেকে দূরে দূরে থাকছেন কেন? আমি কি আপনার উপর একটু অভিমানও করতে পারবো না যে আপনি তাই বলে এভাবে আমাকে এড়িয়ে চলবেন? বুঝেছি, আমার বউটারও এখন প্রেম প্রেম পাচ্ছে, তাই তো? আরুষি লজ্জায় আরিশের বুকে মুখ লুকালো। এভাবে এতটা লজ্জা না দিলে কি নয়? আরিশ আরুষিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নিয়ে আরুষিকে বলল, এত প্রেম প্রেম পেলে কি আর এই অস্থিরতা দিয়ে থাকা যায় বলো? আরিশ আরুষিকে কোলে তুলে ওর বিছানায় বসালো। আরিশ ওর শার্টের পকেট থেকে আর একটা নূপুর বার করে আরুষির পায়ে পরিয়ে দিতে গেলেই আরুষি বলে উঠল, আপনি এটা কি করছেন? আর আমার পায়ে আপনি হাত দিচ্ছেন কেন? ভালোবেসে স্ত্রী স্বামীর পায়ে সালাম করলে সেটা যদি মান্য করা যায়, তাহলে একজন স্বামী কেন পারবে না তার স্ত্রীর পায়ে হাত দিতে? আরুষি মুগ্ধ নয়নে আরুষের দিকে তাকিয়ে আছে। সত্যি মানুষটা ইউনিক, সকলের থেকে একেবারে আলাদা। এক কথায় কাল্পনিক এক চরিত্র। আরিশ আরুষির পায়ে নূপুরটা পরিয়ে দিয়ে বলল, কখনো যেন পা থেকে খুলতে না দেখি, যদি খুলতে দেখেছি তো পানিশমেন্ট। অনেক কিছুই বোঝো দেখছি। তা বেশ, মাঝে মাঝে কিছু জিনিস একটু সহজে বুঝে ফেলা ভালো। তাদের জীবনের অলিখিত অঙ্কগুলো যেন খানিকটা সোজা হয়ে যায়। সেসব কথা থাকে এখন, তুমি ঘুমো, অনেক রাত হলো, কাল আবার সকালে ফ্লাইট আছে। আপনার ভালোবাসা নামক পানিশমেন্টটা কি আমি পাবো না? নাকি আমার পানিশমেন্টের জন্য আপনি আমাকে অপেক্ষারত তালিকায় নাম লিখিয়েছেন? কোনটা? আরিশ মুচকি হেসে বলল, কালকে কক্সবাজার যাবো তো, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আরো পাখি। আরিশের কথার কোনো গুরুত্ব না দিয়ে আরুষি আবার বলতে শুরু করলো, কি হলো বলুন? পানিশমেন্টটা কি আমি পাবো না? আরিশ আরুষির কানে ফিসফিস করে বলল, ভালোবেসে কাছে টেনে নিচ্ছ, পরে হাজার আফসোসের মাঝে অভিযোগ এলো না যেন। আরুষি আরিশের শার্টের কলার খামছে ধরে বলল, কিছু ভালোবাসা পেতে গেলে যে কিছুটা অভিযোগ করতেই হয়। তাহলে অভিযোগের খাতাতে নিজেদের নাম লেখানো যাক, কি বলো? আরুষি লজ্জায় মুখ লুকালো। ভালোবাসা দিয়েই শুরু হলো অভিযোগের প্রারম্ভ। ঘড়িতে সকাল 8:30। কালকে রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি ওদের দুজনের কারোরই, তাই উঠতে অনেকটা দেরি হয়েছে। শীতের সকাল আর ঠান্ডা পরিবেশে বেলা করে ঘুম থেকে ওঠার মজাটাই আলাদা। হঠাৎ ঘেউ ঘেউ করে শব্দ হতেই আরুষির ভয়ে ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি হকচকিয়ে ঘুম থেকে উঠে চারিপাশে একবার তাকিয়ে দেখল, তবে কিছু দেখতে পেল না। তবে বুঝতে পেরেছে যে রুমের মধ্যে কোথাও জোরও রয়েছে। জোরোকে সামনে দেখতে না পেলেও ওর ঘেউ ঘেউটা শুনে আরুষি কেঁপে উঠল। আরুষি আরিশকে ডাকতে লাগলো, এই যে শুনছেন, দেখুন না কোথায় আপনার এই কুকুরটা রয়েছে আর ঘেউ ঘেউ করে ডাকছে। আমার খুব ভয় লাগছে। কি হলো, উঠুন। কিচ্ছু হবে না আরো পাখি, জোরও তোমাকে কিচ্ছু বলবে না, তুমি ঘুমাও। কথাটা বলে আরুষির হাতটা টেনে আরুষিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল আরিশ।
আরিশের সংস্পর্শে থাকায় ভয়টা কিছুটা কমলেও সম্পূর্ণ যায়নি। ওর কেবলই মনে হচ্ছে এই বুঝি জোরে ওর পায়ে জোরে কামড়ে দিল। কথাটা ভাবতেই পা দুটোকে গুটিয়ে নিল আরুষি। সম্পূর্ণ আরিশের মাঝে মিশে আছে ও। হঠাৎ করে আবার জোরোর ঘেউ ঘেউ আওয়াজ শুনতেই আরুষি আবার শক্ত করে আরিশকে জড়িয়ে ধরল। আরুষি ভয়ে আরিশের পিঠের অনেক জায়গায় খামচে নিয়েছে। আঁচড় পেয়ে আরিশ আহ করে উঠল। আরু পাখি, ঘুমোচ্ছ না কেন? বললাম তো জোরে কিছুই করবে না। আরুষি দেখল যে আরিশ সম্পূর্ণ ঘুমের ঘোরে আছে আর ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিচ্ছে, আর ওর কথার কোনো গুরুত্ব দিচ্ছে না। তাই আরুষি রাগে আর অভিমানে এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আরুষির কান্নার আওয়াজ শুনে আরিশ হকচকিয়ে উঠে বলতে লাগলো, কি হলো আরু পাখি, তুমি কাঁদছো কেন? আরুষি কাঁদতে কাঁদতে বলল, আপনাকে আমি সে কখন থেকে বলছি যে জ্বর আছে, কতবার বললাম। আপনি আমার কোনো কথা কানেই নিচ্ছেন না। আপনি তো জানেন যে আমার ওকে খুব ভয় লাগে, তাও আপনি আমার কথার কোনো গুরুত্ব দিচ্ছেন না। আরিশ এবার হো হো করে হেসে উঠল। আরে পাগলি, এর জন্য আমার কেউ কাঁদে বলো? আচ্ছা ওয়েট। বলে আরুষির হাতের আঙুলগুলো নিজের হাতের আঙুল দিয়ে মুঠিবদ্ধ করে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এবার একটা ডিপ ব্রেথ নাও আর চোখ দুটো বন্ধ করো। আরুষি পিটপিট করে তাকাতে তাকাতে চোখ জোড়া বন্ধ করলো। হঠাৎই কানের কাছে কোনো কিছুর ফোঁস করে আওয়াজ পেতে আরুষি পিছন দিকে তাকিয়ে দেখলো ওর গায়ের সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে জোরু। লাফিয়ে উঠে শক্ত করে আরিশকে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে উঠল। আপনি খুব খারাপ, খুব পচা। আপনাকে আমি বললাম যে আমি ভয় পাই, তাও আপনিও আমার কাছে এনেছেন ওকে। আরিশ আরুষির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, জোরো আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই আরু পাখি, ওকে ভয় পাবার মতো কিছুই নেই, হতে হতে কোনো রকম কোনো ক্ষতি করবে না। আরুষি একবার লুকিয়ে জোরোর দিকে তাকিয়ে ভয়ে আরুষি আরো শক্ত করে জড়িয়ে ধরলো আরিশকে। প্লিজ আপনি ওকে যেতে বলুন, আমার খুব ভয় লাগছে, প্লিজ। আরে কিছুই হবে না, বললাম তো। না না, আপনি ওকে যেতে বলুন প্লিজ। আরিশ একটা দীর্ঘশ্বাস নিয়ে ইশারা করতেই জোরো বেরিয়ে গেল রুম থেকে। চোখ খোল, জোরো চলে গেছে। না, আমার ভয় লাগছে। আরিশ আরুষির ঘাড় থেকে চুলগুলো সরিয়ে গলায় আলতো করে ঠোঁট ছুঁইয়ে বলল, তুমি ওকে খামোখা ভয় পাও, ওরা পশু। ওদেরকে তুমি যতটা ভালোবাসবে তার থেকেও বেশি ভালোবাসা ওরা তোমাকে দেবে। আর তুমি ওদেরকে যদি আঘাত করো তাহলে ওরাও তোমাকে আঘাত করবে। তাই তোমাকে ওদের সাথে স্বাভাবিকভাবে মিশতে হবে। আই উইল ট্রাই। তা আমি কি এখন কিছু ট্রাই করবো? বলে আরিশকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। এয়ারপোর্টে দুজন বসে আছে, গন্তব্য কক্সবাজার। ফ্লাইট এখনো 1 ঘন্টা লেট। খুবই বিরক্ত বোধ করছে ওরা। দুজনেই বসে বোর হচ্ছে। সারাদিনের ক্লান্তিতে আরুষি ক্লান্ত। আরিশের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইল। এয়ারপোর্টে আসার আগে আরিশ নিজের বাসায় গিয়েছিল সকলের সাথে দেখা করার জন্য। সেখানে গিয়ে আরুষি এক প্রকার লজ্জার সম্মুখীন হয়েছে সকলের সামনে, সানার জন্য। আম্মু, কিছু খেতে দাও, ক্ষুধা লেগেছে। আরিশের মা বেরিয়ে এসে দেখলো আরিশ আর আরুষি দাঁড়িয়ে রয়েছে, আর আরুষির মুখে লজ্জার ছাপ স্পষ্ট। তবে আরিশ চিরকালের মতো চিল। ফট করে সানা এসে বলল, কাল রাতের পর তুই এত টায়ার্ড হয়ে গেলি যে সকাল হতে না হতেই ক্ষুধা লাগছে। কই, আমি তো তোকে এত সকালে কখনো খেতে দেখিনি আগে। কথাটা শুনে যেন আরুষির চোখ ছানা বড়া হয়ে গেল। কোথায় কি বলতে হয় সেটা যে মেয়েটা কবে শিখবে সেটা এখন আরুষি মনে মনে ভাবছে। তবে সানা মজা করেই বলেছে, সানা, কি হচ্ছে কি? আর আমার নতুন বউ, ও কেন রান্না করবে? যতদিন আমি বেঁচে আছি তোরা দুইজন কিচেনেই যাবি না, আমি করে দেব সব। আরে আম্মু, আমি তো মজা করে বললাম, আর ও তো আমার বেস্ট ফ্রেন্ড, এতটুকু মজা তো করতেই পারি। তার উপর এখন আমার ভাবি সে। আম্মু, 11:30টায় আমাদের ফ্লাইট, লাগেজ গাড়িতে আছে। তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্টে দাও, আমি ততক্ষণ আম্মুর সাথে দেখা করে আসি। আচ্ছা যা, আমি ততক্ষণ আমার মেয়েটার সাথে কথা বলি। আরিশ আরুষির দিকে চোখ মেরে মুচকি হেসে চলে গেল। অনিকা খান আরুষির কাছে যেতে আরুষি ওনাকে সালাম করতে গেলেই উনি আরুষিকে থামিয়ে দিয়ে বলল, এসব কি করছিস? আর আমি কি বলেছি আমাকে সালাম করতে? সন্তানদের স্থান সব সময় মায়ের বুকে হয়। কথাটা বলে উনি ওকে জড়িয়ে ধরলেন।
জানিস আরুমা, যখন তুই বিয়ের জন্য না করে দিয়েছিলিস তখন আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর বরাবর এটা মনে হচ্ছিল যেন আমাদের দুঃস্বপ্নটা যেন সত্যি না হয়ে যায়। তবে আল্লাহ চেয়েছেন যে তোরা দুজন দুজনের, তাই আজ একে অপরের সঙ্গে।